নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আরো একটা নতুন রেসিপি। সয়াবিন নিরামিষভাবে হলেও এইভাবে রান্না করলে এতটা টেস্টি হয় খেতে, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। আর এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনই কিন্তু গরম গরম রুটির সাথেও খেতে ভালো লাগে। আর রেসিপিটা বানানো একদমই সোজা, নিরামিষ দিনে হোক বা এমনি দিনে। তোমরা এই রেসিপিটা যদি একবার বানাও তাহলে কিন্তু তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে। ডাল তরকারি বানানো কিন্তু অনেক ঝামেলা, সয়াবিন যদি এইভাবে একবার রান্না করো, গরম গরম ভাত বা রুটি খিদের থেকে একটু বেশি খেয়ে ফেলবে। আর আমি এখানে সয়াবিনগুলো আগে থেকেই সিদ্ধ করে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এই রান্নার জন্য আমি প্রথমে দুটো মশলা রেডি করে নেব। আমি প্রথমে মিক্সির জারের মধ্যে 4 চামচে 2 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে পোস্তটাকে আমি দেখো খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি ওই একই মিক্সির জারের মধ্যে আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি। আর এই রান্নাটা আমি কাঁচা লঙ্কার ঝালে করব, তাই ঝালের জন্য আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর সব শেষে আমি অল্প একটু কাঁচা চীনাবাদাম দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। আর রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। কড়াইটাকে হালকা করে গরম করে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। এই রান্নার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজে দুটো আলু কেটে রেখেছিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলো আমি মিনিট 5-এর মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সিদ্ধ করা সয়াবিনগুলো আলুর সাথেই দিয়ে দেব। সয়াবিন আর আলু আমি একসাথেই ভেজে নেব। সয়াবিন আর আলু আলাদা করে এই রান্নার জন্য ভাজার দরকার নেই। মিনিট খানেকের মতো আমি আলুর সাথে সয়াবিনটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার আমি সয়াবিনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। প্রথমেই সয়াবিনের মধ্যে লবণ দিলে তাহলে কিন্তু সয়াবিনটা খুব সহজে খুব তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে বসে যায়। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে লবণ দিলে তাহলে সয়াবিনটা আর কড়াইয়ের মধ্যে বসবে না। আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো কিন্তু এই রান্নাতে আমি খুব বেশি ব্যবহার করব না ভাজার সময়, তাই আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, যাতে আলু আর সয়াবিনের গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে আসে। আমি এই রান্নার জন্য আলু আর সয়াবিন একসাথেই ভেজে নিলাম। তোমরা চাইলে কিন্তু আলু আর সয়াবিন আলাদা করেও ভাজতে পারো। আলু আর সয়াবিন আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখো সয়াবিন আর আলু গায়ে সুন্দর একটা ভাজার কালার চলে এসেছে। এবার আমি সমস্ত ভাজা আলু আর সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, সয়াবিন হয়তো তোমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো, তবে একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি কড়াইয়ের মধ্যে আবারও প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। সাথেই আমি রান্নার স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এই সময় তেলের মধ্যে চিনি দিলে অল্প একটু, তাহলে কিন্তু রান্নাতে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে লাগবে না। যেহেতু নিরামিষ সয়াবিন, তাই রান্নার স্বাদটাও বজায় থাকবে, আবার রান্নার মধ্যে একটা সুন্দর কালারও চলে আসবে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর বাদাম দিয়ে যে পেস্ট আমরা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর সাথে আমি স্বাদ মতো রান্নাতে লবণ দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট 3-4 মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। সবকিছুর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাতে আমি এই সময় কিন্তু আর বিশেষ কোনো মশলা ব্যবহার করব না। এবার আমি এখানে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে দিয়ে দিলাম। আর সাথেই আমি অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিনিট 5-এর মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। নিরামিষ হোক বা আমিষ, সয়াবিন যদি এভাবে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করা হয় মাংসর মতো করে, তাহলে কিন্তু সয়াবিনের স্বাদটা খুব ভালো হয়। তাই সয়াবিন কিন্তু এভাবে একটু মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সয়াবিনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি সয়াবিনের মধ্যে বেটে রাখা পোস্তটাকে দিয়ে দিলাম। আর সাথেই আমি বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দেবো। এবার আমি পোস্ত বাটাটাও সবকিছুর সাথে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। পোস্ত আবার খুব বেশি নাড়াচাড়া করে কষালে তাহলে কিন্তু পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই পোস্ত কিন্তু খুব বেশি আর কষালাম না। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম।
সয়াবিন যেহেতু রান্নার পরে অনেকটা ঝোল টেনে নেবে, তাই কিন্তু আমি জলের পরিমাণটা এখানে একটু বেশিই দিয়েছি। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আলু আর সয়াবিন যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি দেখে নেব আলু আর সয়াবিন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু এখানে দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যে কোনো রান্নাতে আলু যদি এভাবে খুব ভালোভাবে সিদ্ধ হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরো ভালো হয়। এবার আমি রান্নার মধ্যে 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথেই আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর রেসিপিটাকেও কিন্তু স্কিপ করো না, রান্নাতে আমি সবশেষে আরো একটা উপকরণ ব্যবহার করব। গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়োটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। সয়াবিন এইভাবে রান্না করলে সয়াবিন আলু ফেলে রেখে তোমরা এই গ্রেভিটা দিয়েই কিন্তু ভাত বা রুটি পুরোটাই খেয়ে ফেলবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। সব শেষে আমি এখানে 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি তোমাদের খুব কাছে থেকে একটা প্লেটের মধ্যে তুলে পরিবেশন করে দেখিয়ে দিলাম। বন্ধুরা, একদিন হলেও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। নিরামিষ হলেও কিন্তু এই রেসিপির স্বাদ মাছ মাংসের স্বাদকে হারিয়ে দেবে। আর তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।